ইহা একটি গেমিং স্মার্টফোন পোকো F3 GT এর আরও একটি নাম রয়েছে Redmi K40 গেমিং এডিশন। তো যে নামেই আপনি রাখুন না কেন জিনিস কিন্তু একই। মূলত গেমারদেরকে টার্গেট করে এই কোম্পানি এটা লঞ্চ করেছে, যদিও দেশের বাজারে এটা এখনও অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি, বাট আনঅফিসিয়ালভাবে আপনি পেয়ে যাবেন হাই মিড রেঞ্জ বাজেটে। তো কেন ইহা গেমিং স্মার্টফোন, এটাতে আমরা কী আলাদা পাচ্ছি? হ্যাঁ, স্পেশাল গেমিং ডিভাইসগুলোর মতো এটাতেও আমরা গেমিং ট্রিগার পাচ্ছি, যা ফিজিক্যাল ট্রিগার। দেন এই স্মার্টফোনের যে প্রসেসরটা সেটা কিন্তু খুবই পাওয়ারফুল, খুব দারুণ একটি ডিসপ্লে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন, যেখানে কিনা 1 বিলিয়ন কালার্স থাকছে। তারপরে এই স্মার্টফোনের স্পিকার সিস্টেম সেটাও এক কথায় দুর্দান্ত। তো সব কিছু মিলেই এটা একটি গেমিং ডিভাইস। এবং পার্সোনালি এই ডিভাইসটা আমি আমার ব্যবহারের জন্য রেখে দিয়েছি। আমি বলেছিলাম যে হয়তো এই ফোনটা আমি ব্যবহার করব। হ্যাঁ, এটা আমি ব্যবহার করছি। আজকে এই ভিডিওটাকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করবো, মানে রিভিউতে যেটা করি সেটা তো করবই। দেন এই স্মার্টফোনের ভালো দিক, তারপরে এই স্মার্টফোনের খারাপ দিক, সেগুলোকে আলাদা করব। এবং সর্বশেষ কেন এই স্মার্টফোনটা পার্সোনালি আমি ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি। সো সব কিছু নিয়ে আলোচনা হবে পুরো ভিডিও জুড়ে। আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ঘন্টা বাজিয়ে দিন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট কিং, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। এই স্মার্টফোনটা পোকো F3 GT বা Redmi K40 গেমিং এডিশন তাদের শপে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দুটি ভ্যারিয়েন্টে, 6GB RAM এবং 8GB RAM দুটোই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটা মেনশন করা থাকলো, যেহেতু কয়েকটা ভ্যারিয়েন্ট, সো আমি ভিডিও তার এভাবে বললাম না, আর প্রাইসটা না আপ ডাউন করছে, সুতরাং একটু কষ্ট করে চেক করে নেবেন। যেহেতু এই স্মার্টফোন নিয়ে আমরা একটা ডেডিকেটেড আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছিলাম এবং সেখানে এর ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়েও ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। সো ওই বিষয় নিয়ে আমি আর এখানে একদম বিস্তারিত আলোচনা না করে জাস্ট ডিজাইন নিয়ে একটু বলি, কারণ এটার ডিজাইনটা সত্যি বেশ সুন্দর। বিশেষ করে গেমারদের পছন্দের তালিকা অবশ্যই থাকবে, কারণ এই স্মার্টফোনটা একটু গেমিং লুকসেই এসেছে। এর মানে এই না যারা রেগুলার ইউজার তাদের হাতে এটা মানাবে না। হ্যাঁ, তাদের হাতেও মানাবে অবশ্যই। এখানে ক্যামেরা মডিউলটি লক্ষ্য করুন, তিনটি সেন্সর রয়েছে এখানে, এবং এটা তো আমি বলবো যে একটু গেমিং ভাইব দেওয়ারই তারা ট্রাই করেছে। বিশেষ করে ক্যামেরা মডিউলের রাইট সাইডে থান্ডারবোল্ট ডিজাইনে রাখা হয়েছে এর ফ্ল্যাশ লাইটটি, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই ফোনের ব্যাকশেলের মাঝামাঝি পজিশনে রয়েছে পোকোর ব্র্যান্ডিং। সো ওভারঅল এর রিয়ার প্যানেলের ডিজাইনটা কিন্তু ভালো লাগা কাতার থাকবে। এই স্মার্টফোনটা দুইটি কালারে পাওয়া যায়, আমাদের কাছে যেটা রয়েছে এটা সিলভার কালারের, আর একটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও পাবেন। এর যে বডি ফ্রেমটা সেটা কিন্তু মেটাল বা অ্যালুমিনিয়ামের তৈরি, আর ডিসপ্লে এবং ব্যাকশেল দুটোকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। পোর্টস অ্যান্ড বাটনে এই স্মার্টফোন কিন্তু একেবারেই ভরপুর। যদিও আপনি 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, বাট আপনি কনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন, যেটা হয়তো বক্সেও রয়েছে। তবে এখানে আপনি গেমিং ট্রিগার পেয়ে যাচ্ছেন। এই যে এই পাশটাতে আমরা দেখব দুইটা স্লাইডার রয়েছে, এবং স্লাইডার দুটোকে যদি আপনি ভিতরের দিকে ঠেলে দেন তাহলে দেখবেন এখানে লিভারের মাধ্যমে দুইটা সুইচ উপরের দিকে চলে আসে, পপ আপ মেকানিজম সিস্টেম টাইপের কিছুটা, এবং এটার উপর আপনি প্রেস করে তখন গেম কন্ট্রোল করতে পারছেন, বা এগুলোকে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। বাট অনেকের কাছে মনে হতে পারে এটা আসলে টাচ সেন্সিটিভ, যদি কোনো সুইচ দেওয়া হতো তাহলে মনে হয় আরও ভালো হতো। কারণ কি, এটার উপরে যখন আপনি প্রেস করবেন ফোনটা একটু নড়বে বা একটু হলেও মুভ করবে, একটু বেশি বাড়তি প্রেশারও দিতে হচ্ছে। আর যদি টাচ হতো তাহলে কিন্তু জাস্ট টুক, আর এখন আর এই স্লাইডার দুটোকে যখন একসাথে আপনি ভিতরের দিকে ঠেলে দেবেন তখন দেখবেন কি অটোমেটিক গেম ম্যানেজার অন হয়ে যায় ফোনের ডিসপ্লেতে আর কি। আর এর বাইরে স্মার্টফোনটাতে কিন্তু আমরা 3টি মাইক্রোফোন পাচ্ছি, নিচে একটা রয়েছে, উপরে একটা রয়েছে, এবং এই যে এই পাশে একটা রয়েছে। যখন কিনা আপনি গেমিং করবেন তখন যাতে এই পাশেটা হয়তো এই যে হাতে চাপা পড়বে, আটকা পড়বে, এই পাশেটাও আটকে যাবে, বাট নিচের দিকটা যাতে খোলা থাকে, এই হচ্ছে গিয়ে এর ব্যবস্থা। শুরুতেই বলছিলাম যে স্পিকার কোয়ালিটিও খুবই ভালো। এটাতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, নিচে একটা উপরে একটা, এবং দুইটা স্পিকার গ্রিলেই কিন্তু এয়ার ট্রিগার যে পাশে রয়েছে সেই দিকে একটু উঠানো আর কি, যাতে করে আপনি যখন গেমিং করবেন আপনার হাতটা তো একটু এভাবে থাকবে, স্পিকার যাতে আটকে না যায়, সো সাউন্ডে কোনো ধরনের বাধা প্রাপ্তি হয় না। আর এই স্পিকার কোয়ালিটি সিরিয়াসলি খুবই ভালো ছিল। এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং ভালো রকমের একটা বেজও পাওয়া যায়, খুব ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারছিল, এবং ফুল ভলিউমে এর থেকে কোনো প্রকারের ডিস্টরশন পাইনি। ফোনটির রাইট সাইডে হোম বাটন রয়েছে, এবং যেটাই কিনা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হচ্ছে। আর এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, খুবই একুরেট, এবং প্রত্যেকবারে এটা ঠিকঠাকভাবে আনলক করতে পারছিল। একেবারে 15-16 বারের ক্ষেত্রে হয়তো 2-1 মিসম্যাচ করে, তাও যদি আপনার ফিঙ্গারের পজিশন চেঞ্জ হয়ে যায়। এছাড়া এটা আমি দেখলাম প্রত্যেকবারে অ্যাকুরেট আনলক করতে পারছিল। F3 GTর অন্যতম বিশেষ আকর্ষণ এর ডিসপ্লে সেকশন। এটার সাইজ হলো 6.67 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং আপনি 1 বিলিয়ন কালার পাচ্ছেন, HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, আর এর PPI ডেন্সিটি হলো 395। সো এই যে ডিসপ্লেটা, কাগজের কলমে আমরা অনেক ভালো কিছু দেখছি, এবং সত্যি বলতে গেলে এটা একেবারে দুর্দান্ত একটি ডিসপ্লে এরকম বাজেট থেকে। এই বাজেটে আরও স্মার্টফোন রয়েছে অনেক, ইভেন শাওমিরও রয়েছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই ডিসপ্লেটা মোটেই পিছিয়ে থাকছে না। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আমরা খুবই ভালো পেয়েছি, বেশ অ্যাকুরেট কালার দিতে পারছিল, সেই সাথে টাচ রেসপন্সও দারুণ ছিল। আর যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেটের প্যানেল,
মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, তারপর স্ক্রলিং ক্ষেত্রে বা সোয়াইপের ক্ষেত্রে একটা আলাদা রকমের স্মুথনেস লক্ষ্য করা যাচ্ছিল অবশ্যই, বাট এই ডিসপ্লের ব্রাইটনেস তুলনামূলকভাবে কম মনে হয়েছে। মানে ডিসপ্লেটা এত কিছু অফার করছে, সেই তুলনায় ব্রাইটনেসটা কিছুটা কম রয়েছে। আমি বলবো না যে এটা আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন না, বিষয়টা এরকম না। ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে, বাট শ্যাডো এরিয়াতে ঠিকঠাক ছিল। আরেকটু ব্রাইটনেস থাকলে ডিসপ্লেটা নিয়ে আসলে মানে কমপ্লেন করার কোনো জায়গায় থাকতো না। তবে একটা ব্যাপার ভালো লেগেছে, এই ডিসপ্লের যে চিন বা বেজলস, সেটা একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর মতোই বলবো, খুবই ন্যারো রাখা হয়েছে। বিশেষ করে লোয়ার চিন একেবারেই ন্যারো। ডিসপ্লের টপে সেন্টার পজিশনে রয়েছে সিঙ্গেল পাঞ্চল, এবং এটাও বেশ ছোটোই রাখার ট্রাই করেছে কোম্পানি। তো ওভারঅল আমি বলতে পারি এই ডিসপ্লে সেকশনটা আপনাদের পছন্দের তালিকায় থাকবে, শুধুমাত্র ব্রাইটনেসটা একটু কম মনে হবে, হয়তো একদম ডিরেক্ট সানলাইটে। বলছিলাম এই স্মার্টফোনের রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে। প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7 এবং এটা অমনিভিশনের একটি সেন্সর OV64B। স্যামসাং বা সনির সেন্সর দেওয়া হয়নি, অমনিভিশনের সেন্সর এখানে দেওয়া হয়েছে। পরবর্তী সেন্সরটি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। 2 মেগাপিক্সেলটা না দিলেও আমি অখুশি হতাম না আর কি। আর এর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সত্যি বলতে গেলে 64 মেগাপিক্সেল থেকে অমনিভিশনের সেন্সর হলেও বেশ ভালো রেজাল্ট করতে পেরেছে এই স্মার্টফোনটি। খুবই শার্প ছবি দিতে পারছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে ছবিগুলো একটু বেশি শার্প করে ফেলছে যেন, বাট এগুলোই হয়তো বেশিরভাগ মানুষের ভালো লেগে যাবে। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে আমি বলবো একদম ন্যাচারাল ছবি দিচ্ছিল না, মাঝে মাঝে একটু বুস্ট আপও করে, যেগুলো দেখতে খুব একটা খারাপ লাগে না। ডাইনামিক রেঞ্জ বিশেষ করে ভালো পেয়েছি। লো লাইটেও এর পারফরমেন্স অসাধারণ ছিল। হ্যাঁ, লো লাইট পারফরমেন্স এই স্মার্টফোনটার বেশ ভালো পেয়েছি আমি। শ্যাডো এরিয়াতে অনেক ফোনই আমরা দেখতে পাই খুবই কন্ট্রাস্টি হয়ে যায়, বাট এটাতে কিন্তু সেই ধরনের প্রবলেম পাওয়া যায়নি। পোকো F3 যে ফোনটা, ওইটাতে কিন্তু ক্যামেরায় আমরা শার্পনেসটা একটু কম পেয়েছিলাম, ডিটেলসের পরিমাণ কম ছিল। সো সেই জায়গাটায় কিন্তু এই স্মার্টফোনটা মোটেই পিছিয়ে থাকছে না। হ্যাঁ, এটাই বাজারের সবচেয়ে বেস্ট ক্যামেরা ফোন মোটেই না, বাট গেমিং ডিভাইস হিসাবেও এর ক্যামেরাটা যথেষ্টই ভালো রয়েছে, মেইন শুটারের কথা বলছি। এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। মানে মেইন সেন্সরটা যতটা ভালো রেজাল্ট করেছে সেই তুলনায় এটা একটু পিছিয়ে থাকবে। বিশেষ করে শ্যাডো এরিয়াতে ডিটেলসের পরিমাণ হারিয়ে ফেলছিল এবং একটু কন্ট্রাস্টি হতে দেখা যায়, যেটা আমরা আলট্রা ওয়াইডের ক্ষেত্রে প্রায় লক্ষ্য করেছি, বাট এইখানে মনে হয় আর একটু ক্যালকুলেশন করতে পারতো Xiaomi। দেন এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যা না দিলেও চলতো। মেইন শুটার দিয়ে ছবি তুলে আমরা জাস্ট জুম করে ক্রপ করে নেব, দ্যাটস ইট। সো এইটা আসলে খুব একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি। রয়েছে পোর্ট্রেট মোড, এজ ডিটেকশন বেশ ভালোই পেয়েছি, তবে মেইন সাবজেক্টের কালারটা একটু শিফট হয় মাঝে মাঝে, খেয়াল করলাম। তবে বেশ ভালো রকমের শার্পনেস ডিটেলস রাখার ট্রাই করছে। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS, তবে HDR-এ ভিডিও রেকর্ড করা যাবে এবং সিরিয়াসলি এর ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। তবে 60 FPS যদি 4K-তে পাওয়া যেত তাহলে একটা মাখন কিছু বলা যেত, বাট আপনি 1080p 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে রয়েছে EIS, স্টেবিলিটিও মোটামুটি ভালোই রয়েছে। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাও মেইন সেন্সরের মতো, অর্থাৎ রেয়ারের মেইন সেন্সরের মতো বেশ শার্প ছবি দিচ্ছিল, এবং ডাইনামিক রেঞ্জটা খুবই ভালো পেয়েছি এখানে। মানে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমি বলবো এই ডাইনামিক রেঞ্জটা বেশ ভালো ছিল। সো ফাইনালি এর ক্যামেরা নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। তবে হ্যাঁ, ক্যামেরা বেশি সময় চালালে মডিউল সোজা বরাবর নিচে আর কি বেশ ভালো রকমেরই গরম হয়, কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করা যায়। এবারে কথা বলা যাক এর পারফরমেন্স সেকশন নিয়ে। এই স্মার্টফোনটা দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6GB এবং 8GB, সেই সাথে 128GB আর 256GB। এখানে যে র্যামটা ব্যবহার হয়েছে তা LPDDR4X এর স্টোরেজ সলিউশন হলো UFS 3.1, খুবই ভালো বিষয় এটা। এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে রয়েছে MediaTek Dimensity 1200 SoC, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম Realme X7 Max এর সময়, মেবি ওটাই প্রথম ফোন ছিল আর কি এই প্রসেসর যুক্ত। তো এই প্রসেসরটা কিন্তু একটি 5G চিপ এবং এটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা। এই প্রসেসরটা আমার রিয়েলমির সাথেও মনে হয়েছিল খুব একটা খাপ খেয়ে উঠতে পারেনি, এই ফোনের ক্ষেত্রেও তেমনটাই মনে হয়েছে। এই স্মার্টফোনটার অপারেটিং সিস্টেমে আমরা Android 11 দেখছি, MIUI 12 থাকছে। সত্যি বলতে এটাতেও আমি কিছু বাগ টাগ পেয়েছি, যেহেতু এই স্মার্টফোনটা রেগুলার আমি ব্যবহার করে আসছি। মাঝে মাঝেই খেয়াল করছিলাম বিভিন্ন অ্যাপস নিজের থেকে ক্র্যাশ করছে, অনেকগুলোতে আমি ঢুকতে যাচ্ছি হুটাট করে বের করে দিচ্ছে, কোনোটা ওপেন হচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো এখানে রয়েছে। এটা আসলে ওই প্রসেসরের সমস্যা না, এর ইউজার ইন্টারফেসের অর্থাৎ MIUI এর গন্ডগোল, যেটা আমরা Xiaomiর আরও অনেক ফোনেই লক্ষ্য করেছি। তবে এটা বলাই যায় এই প্রবলেমগুলো অবশ্যই Xiaomi ফিক্স করে নেবে আপডেটের মাধ্যমে। সো এইগুলো নিয়ে খুব প্যারা নিতে আপনাকে হচ্ছে না। এর বাইরে গিয়ে রেগুলারলি এটা বেশ ভালো পারফর্ম করেছে মাল্টিটাস্কিংয়েও। আমাদের কাছে যে ডিভাইসটা রয়েছে এটা কিন্তু 6GB, এবং তারপরেও এর থেকে র্যাম ম্যানেজমেন্ট আমি বেশ ভালোই পেয়েছি। আর আমি নিজেও 6GB র্যাম হওয়া সত্ত্বেও এটা ব্যবহার করার জন্যই রাখতে চাচ্ছি। কিন্তু হ্যাঁ, কিছু বিষয় আমি অবশ্যই পেয়েছি। এই ফোনটাতে হিটিং ইস্যু রয়েছে, যেটা আর কি পার্সোনালি আমার কাছে ভালোই লাগেনি। এক প্রকার একসময় ভেবেছিলাম এই হিটিং ইস্যুর কারণে হয়তো ফোনটা আমি ব্যবহার করব না। ধরুন আপনি অনলাইনে কথা বলছেন, লাইক হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলছেন অথবা মেসেঞ্জারে, তখনও এই ফোনটা গরম হয়, এবং গরমটা হবে তো ঠিক এই যে স্পিকার বরাবর এই সোজা নিচে, তো কানের কাছে ধরে রাখলে আপনার কিন্তু বিরক্ত লাগবে।
আবার একটা ভয় তো থাকেই কখন না জানি ব্লাস্ট হয়। তো এই একটা ইস্যু আর কি আমার কাছে খারাপ লেগেছে, এর বাইরে মোটামুটি ঠিকঠাক ছিল। তারপরে গেমিং টেস্টের জন্য আসলে পাবজি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, বাট পাবজির থেকে আরেকটু বেটার রেজাল্ট আশা করেছিলাম। বিশেষ করে যখন কিনা আপনি একটু অ্যাকশন মোমেন্টে চলে যাবেন, কোনো এনিমি আপনার সামনে চলে আসবে, তখন কিছুটা ফ্রেম ড্রপ হতে লক্ষ্য করা যায়, বাট প্রচুর ল্যাগটাক এই ধরনের কোনো প্রবলেম পাইনি। কিন্তু আমার মনে হয় এই প্রসেসরটার আরও বেশি ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা হয়তো এখনও পুশ করতে পারছে না। দেন আমরা এখানে সিওডি রান করেছিলাম, ভেরি হাই গ্রাফিক্স, ভেরি হাই ফ্রেম রেটে আমরা খেলেছিলাম এবং খুবই স্মুথলি এটা প্লে হচ্ছিল, বাট ফোনটা কিছুটা গরম হয়ে যায়, বিশেষ করে এই পোর্শনটা। আর যেহেতু মেটাল ফ্রেম আপনি হাতে ফিল পাবেন, কিন্তু খুব দ্রুত সময় আবার সেটা ঠান্ডা করতেও পারছিল। আর এরপরে আমরা অ্যাসফাল্ট 9ও প্লে করি। অ্যাসফাল্ট 9-এ আসলে ফ্রেম রেটটা মোটামুটি 30-এর আশেপাশেই ছিল, কিন্তু খুব স্মুথলি প্লে হচ্ছিল, এখানে কোনো ধরনের ল্যাগট্যাগের দেখা পাইনি, আর গ্রাফিক্সটাও আমি মোটামুটি ভালোই পেয়েছি। হ্যাঁ, এটা একটি গেমিং ফোন এবং এর মাঝে যে প্রসেসরটি রয়েছে সেটাও কিন্তু খুব ভালো ক্ষমতা দেখানোর মতো একটা জিনিস, বাট এই ফোনের সাথে আমার মনে হচ্ছে এখনও এটা খাপ খেয়ে উঠতে পারেনি, যেমনটা আমরা Realme X7 Maxের ক্ষেত্রেও বলেছিলাম, ওটাতেও আমরা এই সেম ইস্যুটাই পেয়েছি। আবার দেখুন, অন্তত বেঞ্চমার্কটাও আমার কাছে তুলনামূলকভাবে কমই মনে হয়েছে, যদিও এটা 6GB র্যামের, বাট আমি আরও কিছুটা আশা করেছিলাম এর থেকে। এই স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম, খুব বেশি মোটা না, কিন্তু আপনারা এর মাঝে 5065 mAh ব্যাটারি পাচ্ছেন এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের এত বড় চার্জারটা এইটুক, কিন্তু 67 ওয়াটের। ওইটা দিয়ে আমার এই ফোনকে ফুল চার্জ করতে সময় লেগেছে 53 মিনিট। 53 মিনিটের মধ্যে আপনি আপনার ফোনকে ফুল চার্জ করে ফেলতে পারছেন। এর থেকে ব্যাকআপ যদি কিনা আপনি 120 হার্টজ রিফ্রেশ রেট অন করে রাখেন, তাহলে একদিনের মতো চালাতে পারবেন। আমি যেমন ইউজার, সেই হিসাবে আমার প্রায় একদিন চলে যায়। আর যদি আপনি 60 হার্টজে রাখেন, সেই ক্ষেত্রে আপনি এর থেকে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এর বাইরে যাবতীয় সব কিছুতে ব্যবহার করছি, একদম রেগুলার ব্যবহার করছি, মানে অন্যান্য ফোনগুলো আমরা যেভাবে ব্যবহার করি রিভিউ দেওয়ার আগে, তার চাইতে এটা একটু বেশি প্রেশার দিয়ে ব্যবহার হয়েছে, কারণ রেগুলার আমার যত কাজবাজ সব কিছুই করা হয়েছে। সো অন্যান্য কোনো বিষয়ে আমি কোনো ধরনের প্রবলেম বা কোনো সেন্সরজনিত কোনো সমস্যা পাইনি, আর ডাটা কানেকশন এবং ওয়াইফাই সব কিছুই ঠিকঠাক ছিল। এবার আমি বলছিলাম ভিডিওর শুরুতে এই স্মার্টফোনের ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে আমি অবশ্যই একবার আলোচনা করতে চাই, আর সেই সাথে কেনই বা এই ফোনটা আমি ব্যবহার করতে চাই। তো খারাপ দিকগুলো যদি বলি, প্রথমেই বলবো এই ফোনটার হিটিং ইস্যুটা। এটা বেশ গরমই হয়, যেটা আমার কাছে ভালো লাগেনি, বিশেষ করে এই ফোনটা দিয়ে কথা বলার সময়, অর্থাৎ অনলাইনে যদি কথা বলতে চান দীর্ঘ সময় বা ভিডিও কলিংয়েও কথা বলেন, তখনও ফোনটা অনেকটাই হিট আপ হয়ে যাচ্ছিল। ক্যামেরাতে ছবি তোলার সময় ফোনটা একটু হিট আপ হয়, সো হিটিংয়ের কিছুটা ইস্যু রয়েছে। তারপরে এর ডিসপ্লের ব্রাইটনেসটা আর একটু বেশি থাকা উচিত ছিল, যেহেতু ডিসপ্লেটা খুব ভালোই দেওয়া হয়েছে, সব কিছুর পাশাপাশি আর একটু ব্রাইটনেস থাকলে এটা ভালো হতো। এবং 3 নম্বর প্রবলেমটা হলো এর অপটিমাইজেশন ইস্যু, এবং এখানে এখনও কিছু বাগটাগ রয়েছে, এগুলো ফিক্স করে নিলে মোটামুটি এই জায়গাটা ঠিক করা সম্ভব। এরপরে ভালো লাগার মধ্যে যে বিষয়গুলো থাকবে, ডিসপ্লের ব্রাইটনেসের বিষয়টা বাদ দিয়ে অবশ্যই ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো রয়েছে। তারপরে এর ক্যামেরা, হ্যাঁ সেটা বলা যেতে পারে এ বাজেটের একটা গুড ক্যামেরা বা ভালো ক্যামেরার কাতারেই থাকবে। দেন এই স্মার্টফোনের যে বিল্ড কোয়ালিটি সেটা খুবই দুর্দান্ত ছিল, একই সাথে এর লুকসটা, আর ব্যাটারি ব্যাকআপ এবং এর পারফরমেন্স যেটা বেশ ভালোই ছিল বা ডিসেন্ট ছিল। এবারে ফাইনালি কী কারণে আমি নিজেই এই ফোনটা ব্যবহার করতে চাচ্ছি, সত্যি কথা যদি বলি, এই ফোনটা প্রথম দেখেই আমার ভালো লেগে গিয়েছিল এর ডিজাইনের কারণে। ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয়, আমি যে ফোনেই কিনি না কেন আমার সবসময় একটা জিনিসের দিকে নজর থাকে, তা হলো মোবাইল ফোনের বডি ফ্রেমটা মেটালিক কিনা। মেটালিক না হলে আমার আর কি পার্সোনালি খুব একটা ভালো লাগে না। সো এইটার এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল। তারপরে এর যে ডিসপ্লেটা সেটা আমার খুবই ভালো লেগেছে, শুধুমাত্র ব্রাইটনেসের বিষয়টা বাদ দিলে। দেন এই স্মার্টফোনের এই যে প্রসেসরটা, এটা মিডিয়াটেকের প্রসেসরযুক্ত ফোন আমি খুব একটা আসলে লং টাইম ব্যবহার করিনি, তো আমার মনে হয়েছে যে এইটা তাহলে একটু ব্যবহার করেই দেখা যাক। মিডিয়াটেক বর্তমানে যেহেতু ভালো করছে, ওটাও একটা বিষয়। আর তৃতীয়ত এই যে গেমিংয়ের ট্রিগার আছে, এই সমস্ত বিষয় মোটামুটি ভালোই লেগেছে। সো এই সমস্ত বিষয় থেকে এই ফোনটা ভালো লাগা। আমার কাছে কিন্তু এই যে আরও একটি ফোন রয়েছে, কি বলে OnePlus Nord 2, এটাতেও কিন্তু এই সেম প্রসেসরটি থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। সো আমরা চিন্তা করছি এই দুইটা স্মার্টফোন প্রায় কাছাকাছি দামে পাওয়া যায়, দুইটার একটা কম্পেয়ার ভিডিও দেওয়া যায় কিনা। তো এরকম ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে SamZone'র আরও একটি নতুন ভিডিওতে।